পাগল কখনো বুঝতে পারে না যে সে পাগল হয়ে গেছে, তাকে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে হয়। ঔদ্ধত্য, ধৃষ্টতা, অসভ্যতার চরমে উনি পৌঁছে গেছে। সাধু সন্ত সম্পর্কে যে ভাষায় কথা বলতে হয় সেই ভাষায় কথা বলবার ধৈর্য, স্থৈর্য, পরিমিতি উনি সম্পূর্ণ হারিয়েছেন। মানসিকভাবে উনি অসুস্থ, উনি মানসিক বিকলাঙ্গ হয়ে গেছে। মাননীয় বোধহয় বুঝতে পারছেন না ওনার বিশ্রামের প্রয়োজন। এরপর যে কি হবে, কি করুণ পরিণতি ওনার হবে, সে উনি নিজেও কল্পনা করতে পারছেন না। ওনার কাছ থেকে বিভিন্ন শ্রী পেয়ে বিশ্রী হয়ে যাওয়া মানুষগুলো ওনার তাবেদারি করছে, তোষামোদি করছে গোটা সন্ত সমাজকে, গোটা সনাতনীদের উনি চাইছেন ওনার তাবেদারি করুক। সাধুরা কি তার পার্টি অফিসের ক্যাডার? উনি কি ক্যাডার বলে মনে করেছেন? সন্তরা কোনো রাজনীতি করে না, তাদের ভালোবাসা, ধর্মের প্রতি অনুরক্তি, সমাজের প্রতি দায়বদ্ধতা যেখানে যেখানে দেখাতে হবে তারা সেখানে সেখানে দেখাবে। কটাক্ষ পাল্টা কটাক্ষে জেরবার রাজ্য রাজনীতি। বাদ পড়ছেন না সাধু সন্ততিরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় সাধু সন্ততিদেরকেও তিনি নিশানা করছেন। এ বিষয়ে কি বলছেন পরমাত্মানন্দ মহারাজজি? সরাসরি তার সঙ্গে কথা বলবেন। মহারাজজি, প্রথমে আপনাকে বাংলা হাটের স্বাগত জানাই। নমস্কার, প্রণাম। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে সরাসরি সনাতন ধর্ম থেকে শুরু করে তিনি ভারত সেবাশ্রম যে সংঘ, সেখানে মহারাজ কার্তিক মহারাজকে সরাসরি নিশানা করছে, কিভাবে দেখছেন বিষয়টা? আমি দীর্ঘদিন ধরে একটা কথাই বলছি যে পাগল কখনো বুঝতে পারে না যে সে পাগল হয়ে গেছে। আশেপাশের মানুষকে একটু সহানুভূতিশীল হতে হয় পাগলের প্রতি, তাকে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে হয়। সবচেয়ে বড় কথা হলো যেটা, যে আসনে বসে, যে চেয়ারে বসে যে চিন্তা করা দরকার, যে কথা বলা দরকার, সেই চিন্তা, সেই কথা, সেই সংযম, সেই পরিমিতি বোধ আদৌ কি মাননীয়ার আছে? মাননীয় বোধহয় বুঝতে পারছেন না ওনার বিশ্রামের প্রয়োজন। ব্রেনটাকে বিশ্রাম না দিলে এইরকম চলতেই থাকবে। এরপর যে কি হবে, কি করুণ পরিণতি ওনার হবে, সে উনি নিজেও কল্পনা করতে পারছেন না। সাধু সন্ত সম্পর্কে যে ভাষায় কথা বলতে হয় সেই ভাষায় কথা বলবার ধৈর্য, স্থৈর্য, পরিমিতি উনি সম্পূর্ণ হারিয়েছেন। মানসিকভাবে উনি অসুস্থ, উনি মানসিক বিকলাঙ্গ হয়ে গেছেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে মাননীয় সম্পর্কে সবার প্রথমে বলবো, দুধেল গাইদের দেখতে গিয়ে তিনি যে আচরণ করছেন তাতে তার গাইটিও বাঁচবে না আর দুধটিও কেউ খেতে পারবে না। এই বিষয়ে তিনি নিশ্চিন্ত থাকুন। চোর আর পাগল এই দুটো সংমিশ্রিত হলে যে একটা দিব্যমূর্তি হয়, সেই দিব্যমূর্তি আমরা কিছুদিন দেখতে পাচ্ছি চোখের সামনে। না হলে সাধুকে সম্বোধন করছে লোকটা বলে। আমি ওনাকে সাধু বলে মনে করি না। আমি যথেষ্ট সম্ভ্রম নিয়ে বলছি, সাধু বলে মনে করা বা না করার উনি কে? উনার কি অথরিটি আছে? একজন প্রশাসনিক প্রধান সাধুর সাধুত্ব নিয়ে প্রশ্ন তুলবে। একজন প্রশাসনিক প্রধান কে সাধু হবে, কে সাধু হবে না, তাকে সাধু বলা যাবে কি যাবে না, সেই নিয়ে মতবাদ দেবে। এর থেকে বড় ধৃষ্টতা আর কি থাকতে পারে? ঔদ্ধত্য, ধৃষ্টতা, অসভ্যতার চরমে উনি পৌঁছে গেছেন, যেখান থেকে জানি না কিভাবে ওনাকে আবার স্বাভাবিক স্তরে সুস্থতার মধ্যে ফিরিয়ে আনা যায়। এর জন্য কোন মানসিক চিকিৎসার প্রয়োজন, সেই নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন হয়ে রয়েছি। মহারাজজি, কার্তিক মহারাজকে মুখ্যমন্ত্রী বলছেন তিনি নাকি তৃণমূলের বুথে বসতে, এজেন্টদেরকে বসতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এর পাশাপাশি তিনি এও বলছেন রামকৃষ্ণ মঠ, পাশাপাশি ইসকন, ভারত সেবাশ্রম
সবাইকে তিনি বলছেন যে কেন্দ্র থেকে বা দিল্লি থেকে বলা হয় যে বিজেপি কে যাতে জেতানো হয় বা এরকম তিনি মন্তব্য করছেন, কি বলবেন এই বিষয়ে? প্রথমেই বলবো ওনাকে প্রমাণ করতে হবে যে কার্তিক মহারাজ কোথায় হুমকি দিয়েছেন, কেন হুমকি দিয়েছেন, কিভাবে হুমকি দিয়েছেন, তার একেবারে যথাযথ এভিডেন্স ওনাকে হাজির করতে হবে। আজকে কার্তিক মহারাজকে বলেছেন, কালকে গণেশকে বলবেন, পরশু শিব মহারাজকে বলবেন, তারপর পার্বতী মাতাজিকে বলবেন, এরকম নানান করতে করতে শেষে বিষ্ণু মাতাকেও বলবেন। তা ওনার এই এত রকমের কথা তো গ্রাহ্য নয়, ওনাকে এভিডেন্স দিতে হবে। উনি মুখ্যমন্ত্রীর গদি থেকে, তার সম্মানিত আসন থেকে এ কথা বলছেন, যদিও সেটা বলেছেন তিনি নির্বাচনী সভায়। এটা ওনার একটা নির্বাচনী গিমিক হতে পারে, সাধু সমাজকে চাপে রাখবার ওনার যে অপচেষ্টা। উনি চাইছেন যেমন ক্লাবগুলো, যেমন ওনার কাছ থেকে বিভিন্ন শ্রী পেয়ে বিশ্রী হয়ে যাওয়া মানুষগুলো ওনার তাবেদারি করছে, তোষামদি করছে, গোটা সন্ত সমাজকে, গোটা সনাতনীদের উনি চাইছেন ওনার তাবেদারি করুক, ওনার চাপের মধ্যে পড়ুক। আগে তো ওনার অভ্যাস ছিল কথায় কথায় উনি দাগিয়ে দিতেন এ মাওবাদী, সেখানে সাংবাদিকদেরও কতবার তিনি বলেছেন যে এই সাংবাদিক তো মাওবাদী, অমুকে মাওবাদী, তমুকে মাওবাদী। এখন মাওবাদী চলে গেছে, এখন উনি সাধু সন্তদেরকে নাম ধরে ধরে হুঁশিয়ারি দিচ্ছেন। এটা যে কতটা উদ্ধত্ত এটা উনি নিজেও কল্পনা করতে পারছেন না। আমার ওটা শুনতে শুনতে মনে হচ্ছিল আমরা ঠিক কংসের রাজত্বে বাস করছি। কংস ওই রকম হয়েছিল, যখন যোগমায়া হাত থেকে ফসকে গেলেন ওনার কারাগারে, তারপর যখন বলে গেলেন যে অষ্টম গর্ভের সন্তান এসে কংসকে বধ করবে, তখন কিন্তু কংস এইরকম দুশ্চিন্তা এবং দারুণ অনিদ্রায় ভুগে ভুগে কংসেরও এইরকম স্বপ্নের ভয় হয়েছিল। ঘুমের মধ্যে চমকে চমকে উঠতেন, ঘুমের মধ্যে কৃষ্ণকে দেখতে পেতেন, সামনে পেছনে আগে পরে সব জায়গায় কৃষ্ণকে দেখছেন, সব জায়গায় সেই অষ্টম গর্ভের সন্তানকে দেখছেন। এখন মমতা ব্যানার্জি ঠিক সেই রকম, চতুর্দিকে একদিকে রামকৃষ্ণ মিশন দেখছেন, একদিকে ইসকন দেখছেন, একদিকে ভারত সেবাশ্রম দেখছেন, অন্যদিকে দেখছেন আরো অন্য কারা কারা এগিয়ে আসছে। সব সাধুরা তার বিরুদ্ধে লেগে পড়েছে, তার বিরুদ্ধে প্রচার করছে। কেন? সাধুরা কি তার পার্টি অফিসের ক্যাডার? উনি কি ক্যাডার বলে মনে করেছেন? উনি বলছেন আমি 700 একর জমি ইসকনকে দিয়েছি। ইসকন 700 একর জমি অর্থের বিনিময়ে নেয়নি। উনি যেটা করেছেন যে ল্যান্ড দেবার যে সর্বোচ্চ একটা ক্ষমতা থাকে সেইটাকে তিনি বাড়িয়ে দিয়েছেন। তিনি সেই প্রক্রিয়ার সাহায্য করেছেন যাতে সন্তরা সেই জমি নিয়ে সুষ্ঠুভাবে লোক সেবার জন্য নিজেদেরকে নিয়োজিত করতে পারে। এর অতিরিক্ত তিনি আমি কিনে দিয়েছি, আমি 700 একর জমি দিয়েছি, এই দিয়েছি শব্দটার অর্থ কি হয়? আমি কিনে দিয়েছি বা আমি তাকে টাকা দিয়েছি, এই কথা তো ওনাকে প্রমাণ করতে হবে। শুধু তাই নয়, কার্তিক মহারাজকে নিয়ে তিনি যা বলছেন, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার কাছের প্রিয়জন প্রদীপ্তানন্দজি মহারাজ, তার নামে তিনি যেটা বলছেন এটাও ওনাকে প্রমাণ করতে হবে যে কোথায় তিনি তৃণমূলের হয়ে বলেছে তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না, তৃণমূলের বিপক্ষে গিয়ে কথা বলছেন, সেটাও ওনাকে বলতে হবে। আসলে হঠাৎ করে মাসকে খেপিয়ে দেবার একটা প্রবণতা আছে ওনার মধ্যে, ভুল তত্ত্ব দিয়ে, ভুল তথ্য দিয়ে, এই ভুলের রাজনীতি, পাইয়ে দেবার রাজনীতি, এইরকম উত্তেজিত করে ঘোলা জলে মাছ ধরে নেবার রাজনীতি থেকে উনি দূরে থাকুন। সন্তরা কোনো রাজনীতি করে না, তাদের ভালোবাসা, ধর্মের প্রতি অনুরক্তি, সমাজের প্রতি দায়বদ্ধতা যেখানে যেখানে দেখাতে হবে তারা সেখানে সেখানে দেখাবেন। দিল্লি থেকে ফোন আসে ইসকনের দপ্তরে, তারপর ইসকনের সাধুরা বেরিয়ে পড়ে বিজেপির লিফলেট নিয়ে। উনি কি এইরকম কোনো সমীকরণ মানুষকে বোঝাতে চাইছেন? তা আদৌ জনগণ বিশ্বাস করবে? ভক্তরা বিশ্বাস করবে? আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, আমরা কোনো একটা কথা বললে সেটা দারুণভাবে সমাজের কাছে গ্রহণযোগ্য হয়। স্বভাবতই এটা যেন উনি মনে রাখেন, ঠিক উল্টোভাবে আমাদেরকে যদি উনি আক্রমণ করেন তাহলে আমরা হয়তো ক্ষমা করব, কিন্তু আমাদের ভক্তরা, আমাদের অনুগামীরা সেটা কিন্তু ক্ষমা করবেন না। আচ্ছা মহারাজজি, বারে বারে
হিন্দু বা সনাতনী ধর্মকে টার্গেট কেন? এটা কি খুব সহজ হয়ে গেছে? অন্য ধর্মকে কিন্তু এভাবে টার্গেট করতে বা কথা বলতে দেখা যায় না। এটাই কি ভোট ব্যাংক হয়েছে? না, টার্গেট তো করতেই হবে, নাহলে 30 কিংবা 33% যে ভোটটা ওনার আসল সম্পদ, সেটাকে উনি রক্ষা করবেন কি করে? মুসলমানকে তোষণ করতে গিয়ে, মুসলমানকে সন্তুষ্ট করতে গিয়ে যা যা করণীয়, ভোট বৈতরণী পেরোতে গেলে যত নিচে নামা যায় তত নিচেই উনি নামবেন, কারণ উনি বুঝে গেছেন যে ওনার গদি টলমল হয়ে গেছে এবং অবশ্যম্ভাবীভাবে দিল্লিতে এমন কিছু হতে চলেছে যা হয়তো ওনার বিপক্ষে যাবে, এরকম আতঙ্কে উনি ভুগছেন। উনি সরাসরি রাজনৈতিক কথা না বলে হঠাৎ করে সাধু সন্তদের টেনে রাজনীতির ময়দানে নিয়ে এসে রাজনীতির ঘৃণ্য আবর্তের মধ্যে সাধুদের গৈরিককে মিশিয়ে দিয়ে কেবলমাত্র বিকৃত মস্তিষ্কের যে কাজ, সে কাজই উনি করে যাচ্ছেন। এই জন্য বলছি উনি বিশ্রাম নিন, ওনার বিশ্রামের প্রয়োজন আছে। আমরা পরবর্তী ক্ষেত্রে দেখলাম দেশের প্রধানমন্ত্রী কিন্তু এটা নিয়ে সরব হয়েছে। তিনি সভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন এবং তিনি প্রতিবাদও জানিয়েছেন। আপনাদের তরফ থেকে কিছু প্রতিবাদ বা কিছু আপনারা কি ভাবনা চিন্তা করেছেন? নিশ্চিতভাবে হবে। সাধুদের প্রতিবাদ তো সাধুচিতভাবেই হবে, তবে উনি যেন ভুলে না যান এই বাংলার মাটিতেই কিন্তু আজ থেকে 550 বছর আগে আর একটা প্রতিবাদ হয়েছিল এবং সেটাও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন একজন সাধু। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি যত হরিনাম প্রচার করেছেন ঠিক ততটাই তিনি পারঙ্গত হয়েছেন কাজী দলনে। সেদিনের অত্যাচারও আজকের অত্যাচারের থেকে কম কিছু ছিল না। তিনি বলেছিলেন, সরবে সরসে মার কাজী কাঠ কাজী, এবং রাতের অন্ধকারে চতুর্দিক থেকে জ্বলন্ত মশাল আর উদাত্ত কণ্ঠের হরিনাম সংকীর্তন নিয়ে কাজীর বাড়ি ধ্বস্ত করে দিয়েছিলেন। যে প্রেমের ঠাকুর, যে প্রাণপ্রিয় প্রাণ গৌর, যার ওই ক্রন্দনরত মূর্তিটা আমরা দেখি, সেই ক্রন্দনের আড়ালে যে বজ্র নির্ঘোষটা ছিল, যাতে কাজী পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল এবং পরদিন থেকেই অবিচারে নির্বিরোধে হরিনাম সংকীর্তনের তিনি পারমিশন দিয়েছিলেন। সেই রকম পরিস্থিতি বোধহয় আবার বাংলায় হবে। আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করছি, যদি না পাগলামি বন্ধ করেন। একদম পাগলামি বলবো এটা যা উনি করছেন।